একটা ফাঁকা বাংলো, পুরোনো দিনের একটা ছেলে আর একটা মেয়ে ঢুকলো, এলো আর কেউ একটা দেখছে। কেমন? মোটামুটি খুব একটা ভালো না। ভালো বললে এক্ষুনি কিনে নেবে, ওই জন্য ভালো বললাম না। রাইড করে গিয়ে পৌঁছে ভাত ডাল সেদ্ধ করলে মোটামুটি 3 দিন চলবে। এবং পুরো পাক বাবারে এত জোরে আসছে কেন রে ভাই, ধীরে আও। ওয়েলকাম মায়োডিয়া পাস, 2655 মিটার হচ্ছে অল্টিটিউড। বনি তো টেনশনে রয়েছে। টেনশনে না, পুতুলের বাড়িতে এসে টেনশন তো হবে। চল ভেতরটা দেখা তাহলে কি কি রয়েছে। আমি দেখাবো না, আজকে আমার একটু পছন্দ হয়নি। টাইম হচ্ছে সকাল 10:54। গুড মর্নিং ফ্রম রোয়িং। রোয়িং হচ্ছে লোয়ার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার। আর পেছনে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে রোয়িংয়ের গেট। ওয়েলকাম টু রোয়িং লেখা রয়েছে। আমরা রোয়িং পৌঁছে গেছি কোথা থেকে? তেজু থেকে। তেজু থেকে কিভাবে রোয়িং পৌঁছালাম আগে ওই পার্টটা তোমরা দেখে নাও, তারপরে আমি বাকি সব কিছু ডিটেলসে শেয়ার করছি তোমাদের সাথে। 20 মার্চ 2024 সকাল 9:50। গুড মর্নিং ফ্রম তেজু। গত পরশুদিন আমরা তেজুতে এসে পৌঁছেছিলাম। আর তেজুর হোটেল তাবকাতে আমরা একটা রুম নিয়েছিলাম। গতকাল আমরা রেস্ট করেছি তেজুতে। রেস্ট ঠিক বলা যাবে না, প্রচুর কাজ ছিল, সেই কাজগুলোকে করেছি। আর ভালো খাওয়া দাওয়া করেছি। যেদিনকে রেস্ট ডে থাকছে আমাদের, সেদিনকে আমরা ভালো খাওয়া দাওয়া করছি। কালকে আবার সেই বনি কষিয়ে চিকেন রান্না করেছিল, সেই চিকেন খেয়েছি। কষিয়ে না, একটু গ্রেভি ছিল। বাইক কিন্তু আমরা নিচে এখানে পার্ক করেছিলাম। এই যে শাটারটা রয়েছে, রাত্রিবেলা বন্ধ হয়ে যায়, তো বাইকের কোনো সমস্যা হয়নি। আর আজকে কিন্তু পুরো কাভার করে নিয়েছি বাইককে। পেছনের এই টেল ব্যাগ যেটা ডাফেল ব্যাগ, অ্যাকচুয়ালি টেল ব্যাগ হিসাবে ইউজ করছি আমরা, এটাকে প্লাস্টিক দিয়ে কভার করে নিয়েছি। কারণ ওয়েদার খুব একটা ভালো না। ওয়েদার রিপোর্ট বলছে বৃষ্টি হতে পারে। আজকে আমাদের গন্তব্য যেখানে, সেখানে অলরেডি 70% রেনফল দেখাচ্ছে। বেরোচ্ছি, বেরিয়ে বাকি কথা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। টাইম বলছে সকাল 9:54 আর বেরিয়ে পড়লাম আমরা। হোটেল থেকে বেরিয়ে সামনে লেফট সাইডে পেট্রোল পাম্প রয়েছে। কালকে এখান দিয়ে আমি ড্রোন শট নিয়েছিলাম, তখনই দেখতে পেয়ে গেছি। আর তেজুর হোটেলের ডিটেলস আমি আর দিলাম না। তেজুতে বেশ কিছু হোটেল রয়েছে, এসে তোমরা বুক করে নিতে পারো। আমাদের 1000 টাকা রুম রেন্ট নিয়েছে, 1500 টাকা করে বলছিল, 1000 টাকা করে নিয়েছে। দুদিন আমরা ছিলাম, 2000 টাকা। আবার তেজুতে তো বিরাট ভিড় পেট্রোল পাম্পে। তেলের দাম কত? 93.75। আমরা 130 টাকা করে তেল কিনছিলাম, 130, 120 যেখানে যেরকম পেয়েছে। 980.62 রুপিজে পেট্রোল হয়েছে 10.46। সামনেটা এতক্ষণ হালকা লাগছিল, সামনে ভারী হয়ে গেছে। পেট্রোল পুরো চেপে চেপে ঢুকিয়েছি, পুরো চেপে চেপে ছিল ওর মধ্যে, তার মানে বুঝতেই পারছো। আর এখানে আবার সার্ভিসের অপশান দিচ্ছে, এটা ঠিক করা যায়, কোনো অসুবিধা নেই। এই যে হুনলি হচ্ছে 150 কিলোমিটার, মায়োডিয়া পাস হচ্ছে 115 কিলোমিটার, আনিনি 289, রোয়িং হচ্ছে 60 কিলোমিটার। মানে প্রত্যেক কটা জায়গাতেই আমরা যাব, যেগুলোর নাম নিলাম সেগুলোতে আমরা যাব। আজকে আমাদের জার্নি হচ্ছে আনিনির দিকে। আনিনি হচ্ছে অরুণাচলের একটা অফবিট ডেস্টিনেশন, খুবই অফবিট। আজ থেকে প্রায় 6-8 মাস, 1 বছর আগে যারা অরুণাচলে থাকতো তারা ছাড়া আনিনির নাম শুনেছে এরকম লোক খুব কম পাওয়া যাবে। আমাদের বাংলাতে হয়তো কোনো ব্লগ নেই এখনো অবধি, কোনো ব্লগ নেই। আমি বলছি না যে বাঙালিরা আসেনি, অবশ্যই এসছে, বাঙালিরা যায়নি। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে বাঙালিদের ফুটস্টেপস পড়েনি, সত্যি এরকম কোনো জায়গা নেই। বাঙালিরা হয়তো এসছে, কিন্তু ব্লগ নেই, কোনো ব্লগ তোমরা দেখতে পাবে না। ইভেন কাহো ভিলেজেরও বাংলায় কোনো ব্লগ আছে নাকি সেটা আমার সন্দেহ আছে। যাই হোক, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আনিনি। আমাদের তেজুর হোটেল থেকে আনিনির ডিস্টেন্স হচ্ছে 287 কিলোমিটার। আর আনিনি পৌঁছাতে আজকে আমাদের 7.5 ঘন্টা মতো সময় লাগবে। তবে মনে হচ্ছে না আজকে আমরা আনিনি যেতে পারবো, কারণ টাইম হয়েছে এখন 10:03। আনিনি পৌঁছাতে গেলে সকালবেলা 6টার সময় বেরোতে হতো। আর সত্যি কথা বলছি, এতটা টায়ার্ড থাকছি না, এতটা টায়ার্ড, মানে বুঝতে পারছো না তোমরা। এতটা করে রাইড করছি, আর তার সাথে সাথে ভিডিও এডিটিং, শুধু ইউটিউব ভিডিও সেটা ভেবো না, ইনস্টাগ্রামের স্টোরি রয়েছে, ইনস্টাগ্রামের রিল রয়েছে, ফেসবুকের ভিডিও রয়েছে, ইউটিউবের ব্লগ তো রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এত এডিটিংয়ে প্রেশার পড়ে যাচ্ছে না যে কি বলবো। ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, আর সকালবেলা যেন চোখ খুলছে না, খুলতে চাইছে না চোখ, একদম চোখ যেন বন্ধ হয়ে আসছে। কালকে রেস্ট ডে আমরা নিয়েছি, কিন্তু বনি তার সাথে জমিয়ে রান্না বান্না করেছে, ওর এডিটিংয়ের কাজ করেছে। ও তো মিনি ব্লগ বানায়, তোমরা জানো, ওর এডিটিংয়ের কাজ করেছে। তার সাথে আমি তো সারা দিন বসে ইউটিউব ভিডিও এডিট করেছি, ফেসবুকের ভিডিও এডিট করেছি, ইনস্টাগ্রামে রিল বানিয়েছি, স্টোরি দিয়েছি, পোস্ট আপলোড করেছি, সব কিছু করে টোরে
তাহলে কালকে আমি সময়ই পাইনি, মানে মুখ ঘোরানোর সময় পাইনি। অরুণাচলে টোটাল 28টা ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে এখন আমরা রয়েছি হচ্ছে লোহিত ডিস্ট্রিক্টে। লোহিত নদীর নাম অনুসারে এই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে লোহিত ডিস্ট্রিক্ট। এই তেজুর ঠিক এই বাপাস দিয়ে লোহিত রিভার বেরিয়ে চলে গেছে। লোহিত নদীকে লাস্ট 2-3 দিন ধরে আমরা একদম চোখে হারিয়েছি বলতে পারি, এত সুন্দর লেগেছে লোহিত ভ্যালি যে কি বলবো। সেই রিভারটা কালকে যখন আমি ড্রোন শট নিয়েছিলাম তখন দেখলাম যে দূর থেকে বেরিয়ে যাচ্ছে লোহিত রিভার। তেজু থেকে যাবো হচ্ছে রোয়িং। তেজু থেকে রোয়িং এর ডিস্টেন্স হচ্ছে 62 কিলোমিটার, আর রাস্তা খুবই ভালো হবে, এরকম রাস্তা হবে। 58 মিনিট সময় লাগবে বলে দেখাচ্ছে গুগল। রোয়িং থেকে হয়তো আমরা রাইট সাইডের দিকে নিয়ে নেব, কারণ আনিনি রোয়িং থেকে ডান দিকেই ঢুকবে। তো রোয়িং থেকে আরও 50-60 কিলোমিটার যাওয়ার পরে আমরা পাবো হচ্ছে মায়োডিয়া পাস। মায়োডিয়া হচ্ছে অরুণাচলের 3rd হাইয়েস্ট মোটরেবল পাস। বুমলা সেলা পাসের পরে মায়োডিয়া। 2635 মিটার বা 2665 মিটার হচ্ছে মায়োডিয়া পাসের অল্টিটিউড। আমরা কিন্তু বরফও পেতে পারি, আর যেহেতু আজকে পাস ক্রস করবো ওই জন্য আমার গ্লাভসও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে রাইনক্সের পুরো ফুল ওয়াটারপ্রুফ গ্লাভস, উইন্টার গ্লাভস। দেখা যাক আজকে কিরকম কাজ দেয়। মায়োডিয়া পাস ক্রস করে আমরা পৌঁছাবো হুনলি। হুনলির ডিস্টেন্স আমাদের প্রথমেই দেখালাম 150 কিলোমিটার তেজু থেকে। তো যদি দেখি যে দেরি হয়ে গেছে তাহলে হয়তো আমরা আজকে হুনলিতে থেকে যাব। যদি দেখি যে ঠিক টাইমের মধ্যে হুনলি পৌঁছে গেছি, রাস্তাঘাট ভালো আছে, তাহলে আনিনির দিকে আমরা মুভ করব। তো হুনলি থেকেও আনিনির ডিস্টেন্স মোটামুটি ধরে না 130 কিলোমিটার মতো হবে। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। প্রথমে রোয়িং থেকে মায়োডিয়া ক্রস করে হুনলি, হুনলি থেকে আনিনি। মধ্যে এখন আমরা রয়েছি লোহিত ডিস্ট্রিক্টে, এরপরে যাব লোয়ার দিবাং ভ্যালি, তারপরে আপার দিবাং ভ্যালি। তেজু হচ্ছে লোহিত ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, রোয়িং হচ্ছে লোয়ার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার, আর আনিনি হচ্ছে আপার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার। যদিও হেডকোয়ার্টার বলে ভেবো না যে বিরাট কিছু রয়েছে আনিনিতে, কারণ আনিনি সব কিছুর জন্য রোয়িংয়ের উপর ডিপেন্ডেন্ট। কালকে তেজুর হোটেল থেকে আমরা বেশ কিছু ড্রোন শট নিয়েছি। তো তেজু শহরটাকে কেরম দেখতে বা তেজু টাউনশিপকে কেরম দেখতে ওটা তোমরা দেখতে থাকো, আর আমিও সামনের দিকে এগিয়ে যেতে থাকি। তেজু কিন্তু পাহাড়ে পড়ছে না, তেজু প্রায় সমতলে। সমুদ্রপৃষ্ঠ থেকে তেজুর হাইট হচ্ছে মাত্র 185 মিটার। দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছিল তেজু থেকে। 185 মিটার অল্টিটিউড রয়েছে তেজুর, আর আমরা যেখানে যেতে চলেছি সেখানের অল্টিটিউড মানে আনিনির অল্টিটিউড হচ্ছে প্রায় 2000 মিটার। এ দেখো এখান দিয়ে লেফট সাইডে চলে যাচ্ছে ডিব্রুগড়, লেফট সাইডে তিনসুকিয়া 108 কিলোমিটার এখান থেকে। রূপাই 79। কৃষ্ণচূড়া গাছগুলো কি সুন্দর লাগছে। ডিব্রুগড় তিনসুকিয়া চলে গেল, আর আমরা NH13 উপর নিজেদের জার্নি কন্টিনিউ করব সামনের দিকে। NH13 কিন্তু লার্জার ট্রান্স অরুণাচল হাইওয়ের একটা পার্ট, আর এই হাইওয়ে কিন্তু 1559 কিলোমিটার লম্বা। মানে একদম নর্থ ওয়েস্টের তাওয়াং থেকে চলে এসছে নর্থ ইস্টের ওয়াকরো অবধি। ওয়াকরো দিয়ে কিন্তু আমরা জার্নি করেছি, তোমরা জানো, যাওয়ার সময় আমরা ওয়াকরো দিয়ে গেছিলাম। একদম তাওয়াং থেকে ওয়াকরো অবধি 1559 কিলোমিটার লম্বা হচ্ছে এই NH13। NH13 ধরে আমরা রোয়িং অবধি যাব, তারপরে রাইট সাইডে NH313 মানে 313 ধরে চলে যাব আনিনির দিকে। রোয়িং 3 কিলোমিটার, আনিনি 232 কিলোমিটার দেখাচ্ছে। লেফট সাইডে চলে যাচ্ছে তিনসুকিয়া। ওয়েলকাম টু রোয়িং। এটা হচ্ছে রোয়িং এর গেট। এখানে পেট্রোল পাম্পও দেখতে পেয়েছি, চলো আরেকবার পেট্রোল ভরিয়ে নেবো আমি। কি দেখছিস এটা? টুপি টুপি দেখছি একটু। টুপি কিনবি নাকি? না দেখছি, দেখলেই কিনতে হবে, এরকম না পছন্দ হলে কিনতে পারি। হ্যাঁ পছন্দ হচ্ছে না, পছন্দ হলে না। এখানে দেখতে পাচ্ছ পেছনে শ্রীনাথ হোটেল। সকালবেলা 10:54-তে আমরা শ্রীনাথ হোটেল দিয়ে করব ব্রেকফাস্ট। আজকে আমরা হোটেল থেকে কিছু খেয়ে বেরোয়নি, নিজেরা রান্না করে কিছু খেয়ে বেরোয়নি, আজকে বাইরেই আমরা ব্রেকফাস্ট করবো। তেজু থেকে রোয়িংয়ের ডিস্টেন্স ছিল 62 কিলোমিটার, আর গুগল বলছিল 58 মিনিট সময় লাগবে। আমরা কিন্তু তার আগেই চলে এসেছি। আমরা মোটামুটি ধরে নাও 10টা নাগাদ পেট্রোল ভরে বেরিয়েছিলাম, 10:47-এ রোয়িং পৌঁছে গেছি। কেমন? মোটামুটি খুব একটা ভালো না। ভালো বললে এক্ষুনি কিনে নেবে, ওই জন্য ভালো বললাম না।
ভেতরে চিকেন হচ্ছে, মাছ হচ্ছে, রুই মাছ, আর তার সাথে চিকেনটা দেখে আমার খুব লোভ লাগছিল বলি। কালারফুল চিকেন আমি তো এরকম ভাবে বানাই। হ্যাঁ বানাস, কিন্তু সকাল সকাল এখন চিকেন কষাচ্ছে আর কি। চিকেনটা হয়ে গিয়ে থাকলে আমি চিকেন আর রাইস খেয়ে নিতাম বা চিকেন আর পরোটা খেয়ে নিতাম। চিকেনটা হয়নি, এখন সময় লাগবে, কি করা যাবে। তুই পরে বলবি যে বলির জন্য আমাকে চিকেন খেতে হচ্ছে, এটা কিন্তু মানবো না। ও প্রথমে চিকেনটা দেখেছে, চিকেনটা দেখে না মানে কোন চোখে তাকিয়ে চিকেনটা কষাচ্ছিল। আমি বনিকে গিয়ে বললাম যে বনি চিকেনটা হচ্ছে, চিকেনটা কষছিল এতক্ষণ, কষাটা দারুণ লাগছিল। এখন জল ঢালা হয়েছে, একটু গ্রেভি তৈরি হবে। ওই পাশ দিয়ে তাকিয়ে আছে মেয়েটা চিকেনটা। তো আর 15 মিনিট মতো লাগবে, আমরা ওয়েট করবো, চিকেন আর পরোটা খাবো, তারপরে বেরোবো এখান থেকে। ঢাকা দিয়ে দাও নাকি তাড়াতাড়ি হয়ে যাবে। এই গড়ছে দেখো, একে দেখো তো, এই লোকটাকে দেখো, এই ছেলেটাকে দেখো। আমি কিছু জানি না মানে সবসময় তুই আমাকে দেখাবে এটা চিকেন লাভার, চিকেন লাভার, কিন্তু এই ছেলেটা কি রে মুখে হাসি নাকি? তোর কি কিছু হয় না রে, শুধু কি আমারই মুখে হাসির কারণ হচ্ছে, এই যে কি তোর কি কিচ্ছু ইচ্ছা করে না, সব কি আমারই হয়? না আমারও তো হয়, তোরই হয়। আজকে আমি চিকেন খাবো, কিন্তু সত্যি বলছি বলিনি। ওই চিকেনটা করছে দেখ, কষাচ্ছে দেখ। এই হচ্ছে চিকেন চলে এসছে, আর একদম কম তেলে পরোটা ভাজা। চিকেন একটু তেল রয়েছে, যদি আমরা এই তেলটা খাবো না। এখানে 5 পিস চিকেন দিয়েছে, এই 5 পিস চিকেন হচ্ছে হাফ প্লেট। হাফ প্লেটের দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা খাওয়া যায়। আর তার সাথে এখানে পরোটা রয়েছে, এরকম তেল কম দেওয়া পরোটা। আর এখানে ডালও রয়েছে। ডাল এটা কি ঘুগনি রয়েছে। একটু গরম, জাস্ট কড়াই থেকে উঠিয়ে আর দিয়েছে। অদ্ভুত একটা তৃপ্তি, অদ্ভুত একটা তৃপ্তি। ভালো হয়েছে মাংস আর পরোটা। কার না ভালো লাগে বল? যারা দেখছে তাদের ভালো লাগে। পরোটার স্পেশালিটিটা হচ্ছে পরোটাটা এরকম ধরলেই ছিঁড়ে আসছে, তার সাথে কর্মর আওয়াজ করছে একটা। টাটা দেখা হবে আবার। চলো, এখানে আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় কাটিয়ে দিয়েছি। 1 ঘন্টা 15 মিনিট, অনেক বেশি টাইম লেগে গেছে। চিকেন হওয়ার জন্য একটুখানি ওয়েট করলাম, তারপরে খেলাম, তারপরে গোপ্রোকে ওয়াটারপ্রুফ বানালাম। বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। এই যে রোয়িংয়ের গেট, ওয়েলকাম টু রোয়িং। এখানে পেট্রোল পাম্প রয়েছে, আমি না আরেকবার পেট্রোল ভরিয়ে নিই, যতটা যাবে ততটা ভরিয়ে নিই। 93.60 ভরে নিই আরেকবার। 202 টাকার পেট্রোল গেছে। যাই হোক, এখন আমাদের জার্নি হচ্ছে আনিনির দিকে। আনিনির ডিস্টেন্স ঠিক রোয়িং থেকে 225 কিলোমিটার। অলরেডি ভালোই জোরে বৃষ্টি পড়ছে, আমি জানি না কত দূর আমরা যেতে পারবো এরকম ওয়েদারের মধ্যে। এখন পাস ক্রস করতে হবে, মানে বুঝতে পারছো, পাস যত অল্টিটিউডেরই হোক না কেন, পাসই হয়। পাস খুব ডেঞ্জারাস জিনিস হয়। রোয়িং কিন্তু একটা বেশ বড়ই জায়গা। আগের দিন আমরা ভেবেছিলাম যে তেজুতে না থেকে রোয়িংয়ে এসে থেকে যাব, কিন্তু আমি শুনলাম যে রোয়িংয়ে নাকি যা বাজারপত্র রয়েছে সব 6টার পরে বন্ধ হয়ে যায়, ওই জন্য আর রোয়িং আসার চেষ্টা করিনি। এটা রোয়িং বাজার কমিটি, বর্ডার রোডস টাস্ক ফোর্স, রোয়িং বাজার, এটা হচ্ছে রোয়িং বাজার। এখানে কিন্তু থাকার জায়গা পাওয়া যাবে। রোয়িংয়ের মোড় থেকে 2 কিলোমিটার মতো ঢুকে এসেও একটা পেট্রোল পাম্প আমরা পেয়েছি দেখতে, তো সেটাও তোমাদের ইনফর্ম করে দিলাম। এর আগে মনে হচ্ছে না আনিনি ছাড়া আর কোথাও পেট্রোল পাম্প পাবো। ঠিক আছে, আমাদের আর লাগবে না, আমাদের যা পেট্রোল রয়েছে আনিনি অবধি তো পৌঁছে যাবে। এখন টাইম হচ্ছে 12:24 আর আমরা ফুল রেন গিয়ার পরে নিয়েছি। এখন জার্নি হবে, পাহাড়ে জার্নি হবে। ওই যে হুনলি 88 কিলোমিটার। আনিনি আবার এখানে आने 227 দেখাচ্ছে। हाँ अभी तो आप लोग हुनली जा रहे, हुनली। हाँ हुनली। हुनली अभी तो तेजू से आ रहे। हाँ हाँ এখানে আবার আমাদের পারমিট চেক করলো, চেক করে নিল ডিস্ট্রিক্ট আছে নাকি, আপার দিবাং ভ্যালি লোয়ার দিবাং ভ্যালি ডিস্ট্রিক্ট পারমিটার রয়েছে নাকি সেটা কিন্তু চেক করে নিল এখান থেকে। বললো যে 12-13 কিলোমিটার পর থেকে আর টার্ম্যাক পাওয়া যাবে না, ভাঙাচোরা রাস্তা থাকবে, খুব সাবধানে ক্রস করতে। আর আনিনির সাইড থেকে গাড়ি খুব স্পিডে আছে, খুব
কেয়ার করে যেতে, খুব কেয়ার করে চালাতে, এটাই বলে দিল। মেহাও, ওয়েলকাম টু মেহাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়েলকাম টু মায়োডিয়া পাস। মেহাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখনও দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকিনি। মায়োডিয়া ক্রস করে অপোজিট সাইডে দিবাং পড়বে। আনিনি পৌঁছানোর পরে হয়তো দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাবো আমরা। একটু সাউন্ড শুনে না, বৃষ্টির সাউন্ড। আমরা কিন্তু আস্তে আস্তে অল্টিটিউড গেইন করতে শুরু করেছি এবং পুরো বাবারে এত জোরে আসছে কেন রে ভাই, ধীরে আও। আমরা কিন্তু আস্তে আস্তে অল্টিটিউড গেইন করতে শুরু করেছি আর পুরো পাকদণ্ডি রাস্তা, পুরো পাকদণ্ডি। আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি কিন্তু ঠিকঠাকই ছিলাম, হ্যাঁ হর্ন মেরেছিলাম, ও খুব জোরে এসছে। এইসব রাস্তায় এত জোরে কেউ আসে? খুবই ন্যারো রাস্তা, আমাদের বেশ কিছুটা অল্টিটিউড গেইন করতে হবে। রোয়িংয়ের অল্টিটিউড ওই 300 মিটার মতো হবে, 300 মিটার থেকে প্রায় 3000 মিটার অল্টিটিউডে উঠতে হবে এখন আমাদের মায়োডিয়া পাসের জন্য। রাস্তা পুরো এরকমই হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠছি, পুরো পাকদণ্ডি রাস্তা, মানে ঘুরিয়ে 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 উপরের দিকে উঠছে। গাড়ি কিন্তু চালানোই যাচ্ছে না 30-35-এর উপরে। কিন্তু গেইন করে ফেলেছি আমরা, উপরে উঠছি আর একটু ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। রাস্তাটা দেখেছো? আমার মার কথা অনুযায়ী পাকদণ্ডি, মানে এরকমভাবে এসে আবার এরকম এদিকে চলে গেছে, আবার এরকমভাবে গিয়ে আবার এদিকে চলে গেছে। মানে আমাদের বেশি লং যেতে হচ্ছে না, একদম একই পাহাড়ের মধ্যে এরম 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 এরমভাবে উপরে উঠছি আমরা। খুবই খুবই ঘোরানো পেঁচানো রাস্তা রয়েছে এখানে। তো যেটা বলছিলাম যে কাহো ধরে নাও এখানে, আনিনি ধরে নাও এখানে, যদি মাঝখান দিয়ে এরকম রাস্তা থাকতো তাহলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারতাম, কিন্তু সেটা নেই, এখনো অবধি রাস্তা তৈরি হয়নি। এখন কি হচ্ছে, কাহো থেকে আমাদের ব্যাক করে আবার এখানে আসতে হচ্ছে তেজু, তেজু থেকে আবার এখানে যেতে হচ্ছে আনিনি। মাঝখান দিয়ে যদি রাস্তা হয়ে যেত তাহলে হয়তো হতো না এই জিনিসটা। এক্ষুনি একটা বাস দেখলাম আমরা, অপোজিট সাইড দিয়ে এলো, রোয়িং আনিনি লেখা রয়েছে, ওটা আনিনি থেকে আসছে, রোয়িং যাচ্ছে। আমার মনে হয় তাহলে ভোরবেলা 6টা নাগাদ বেরিয়েছে, এখন বাজে হচ্ছে দুপুর 1:39। রোয়িং পৌঁছাতে পৌঁছাতে আরও হয়তো 40-50 মিনিট সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। আমরা কতটা অল্টিটিউড গেইন করেছি তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। ওই যে নিচে গাড়িটা যাচ্ছে, সাদা রঙের গাড়ি, ছোট্ট দেখা যাচ্ছে একদম সাদা রঙের গাড়ি, ওখান থেকে আমরা উঠে এসেছি। ওরা অনেক নিচে রোয়িং রয়েছে, এরকম জায়গায় নিচে রোয়িং রয়েছে। এদিক দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই পেছন দিকে ভেতর দিকে রোয়িং রয়েছে। ভ্যালি ওপেন হয়েছে, ওদিকে কিন্তু বরফ দেখতে পাচ্ছি, উপরে বরফ পড়ছে, ওই উপরে বরফ পড়ছে। টেম্পারেচার কিছু না হলেও 0-এর কাছাকাছি চলে এসছে, 0 দিকে নেবেও যেতে পারে, কারণ আমার হাত ফাত জমতে শুরু করে দিয়েছে। ওয়েলকাম মায়োডিয়া পাস, 2655 মিটার হচ্ছে অল্টিটিউড, মায়োডিয়া পাস। এখানে একটা সেলফি তুলি, আর নামতে পারবো না, একটা সেলফি তুলে বেরিয়ে পড়বো। ওয়েলকাম টু মায়োডিয়া পাস। সিরিয়াসলি বলছি, পুরো হাত ফাত জমে গেছে, সত্যি জমে গেছে ভেতরে, মানে প্যান্টের সাইডে জল ঢুকেছে অল্প অল্প করে, তো ওগুলো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজকে আমাদের জার্নির হাইয়েস্ট পয়েন্ট মায়োডিয়া পাস ক্রস করে বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডার মধ্যে, কাঁপতে কাঁপতে। ও মায়োডিয়া থেকে নামার রাস্তাটা মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, অফরোডই হবে মনে হচ্ছে। ওরে বাপ রে বাপ, কি জায়গা এটা, দেখি একটুখানি। ও ওগুলো কি ফুল গাছ বনি? ওগুলো ফুল গাছ না? হ্যাঁ, সাদা সাদা ফুল গাছ, এগুলো পাহাড়ের বিউটিটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে মায়োডিয়া পাসের ভিউ। ঠিক ওই উপরে পাহাড়ে দেখা যাচ্ছে স্নো জমে রয়েছে, ওখানে কিন্তু স্নোফল হচ্ছে। এই হচ্ছে মায়োডিয়া পাসের ভিউ। ওয়েদার খারাপ রয়েছে, নাহলে এখানে দাঁড়িয়ে একটু চাটা খেতাম। এখন আর দাঁড়াবো না, নিচে নেমে যাই, আমাদের অনেক জার্নি করতে হবে। জানি না এখনো অবধি হুনলিতেও থেকে যেতে পারি। হুনলির ডিস্টেন্স এখান থেকে 35 কিলোমিটার। বললাম না টেম্পারেচার -এর কাছাকাছি রয়েছে,
এ দেখো বরফ দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো এখানে বরফ জমে আছে মানে টেম্পারেচার কিন্তু মাইনাসেই রয়েছে। তাই বলি এত ঠান্ডা লাগছে কেন। 2:08 বাজে পাক্কা, আর এখান থেকে আনিনির ডিস্টেন্স 160-70 কিলোমিটার মতো হবে। এটা কি মারুতি 800 কে কি বানিয়ে রেখে দিয়েছে দেখো। মায়াডিয়া থেকে নেমে 2-3 কিলোমিটারের মধ্যে আমরা টারম্যাক পেয়ে গেছি। পেছনে ঢালাইয়ের রাস্তা ছিল, এখন মানে পাশের সামনে একটা ঢালাইয়ের রাস্তা ছিল, ল্যান্ডস্লাইড জোন তো, তারপরে বরফ টরফ জমে ওখানটাতে, ওই জন্য ঢালাইয়ের রাস্তা করে রেখেছে। এখানে আমরা পিচ পেয়ে গেছি। আরে কি ল্যান্ডস্লাইড! বাবা সাংঘাতিক ক্লিফ হ্যাঙ্গারের মধ্যে দিয়ে জার্নি, সাংঘাতিক ক্লিফ হ্যাঙ্গার। ও বাবা, পুরো এটা ক্লিফ হ্যাঙ্গার, মানে পাহাড় কেটে পাথর কেটে পুরো বানিয়ে রেখে দিয়েছে। ফুল ল্যান্ডস্লাইড জোন, অলরেডি ল্যান্ডস্লাইড হয়েছে। জানি না কালকে রাত্রেও বেশ বৃষ্টি হয়েছে, তখনও হতে পারে, আজকেও হতে পারে সকাল সকাল। আরে বাবা, এই ভারী বাইক নিয়ে এরকম কাদা পেরোনো একটুখানি চাপের ভাই। ওরে বাবা, এইখানটায় গাড়িটা এত ভারী রয়েছে না, প্রচন্ড স্লিপ করবে, পুরো চাকা ফাঁকা নড়ছে অলরেডি। ওরে বাবা, বাপরে সাইজ দেখেছো ইয়াকের, আর তার সাথে শিংটা দেখো। Oh my God, this is called heaven, just heaven. এদিকটার অবস্থা ভয়ানক, কিন্তু ডান দিকটাকে জাস্ট হেভেন লাগছে। ওই অপোজিটের পাহাড়ে হুনলি ভিলেজ দেখতে পেয়ে গেছি আমরা, ওইদিকে আমাদের জার্নি। ওয়েদার দেখেছো, ওয়েদার দেখো, এরকম ওয়েদারে যদি একটু গরম গরম খিচুড়ি আর পেঁয়াজি হতো না, জমে যেত। তিনসুকিয়া 205 কিলোমিটার, আনিনি 139 কিলোমিটার। এই জায়গার নাম হচ্ছে হুনলি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। দেখে নি সার্কিট হাউস কি এদিকে না ওদিকে ছিল? সার্কিট হাউস রয়েছে, তবে সার্কিট হাউসে কি আমাদের থাকতে দেবে, এটাই হচ্ছে। सर्किट हाउस हुनली मिला, एक रूम चाहिए। हाँ थोड़ा पूछ के ना, अभी बारिश में आने का रास्ता कैसे रहेगा पता नहीं है। एतालिंग कहाँ है? एतालिंग जाए ना, মানে থাকার জায়গা নিয়ে একটু মুশকিল। সার্কিট হাউস রয়েছে, কিন্তু সার্কিট হাউসে আবার এসডিপিও পারমিশন আনতে হবে। এসডিপিও নাকি ছুটিতে রয়েছে, জানি না কি হবে এখন। অনেক খুঁজে খুঁজে সরকারি একটা জায়গা পেয়েছে, এটাকে বলছে আইবি। আইবি ফুল ফর্ম কি আমি জানি না। এসডিপিও থাকলে হয়তো আমাদের সার্কিট হাউসটা হয়ে যেত, কিন্তু উনি নেই যখন, আর কিছু করার নেই, আমাদের এখানেই কোথাও একটা থাকতে হবে। আইবি রয়েছে। ইয়ে বালা এই নিচে রয়েছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের আনিনির দিকে এদিকে যাওয়ার কথা। আমরা এসছি হচ্ছে এ পাশ থেকে, মানে রোয়িং পড়ছে এদিকে, এদিক থেকে এসে আমরা এই হুনলিতে স্টে করছি। এই যে জায়গাটায় আমরা রয়েছি, এই সার্কিট হাউসে, এটাকে বলছে আইবি। আইবি হচ্ছে সরকারি একটা সার্কিট হাউস। প্রথমে আমরা গেছিলাম, ওইখানে একটা সার্কিট হাউস রয়েছে, এখন দেখা যাবে না কারণ মেঘে পুরো ঢেকে রয়েছে। আর কোনো হোমস্টে নেই। যে হোমস্টেটা দেখেছিলাম সেখানে থাকা যেত না, পুরো গন্ধ ছিল, স্মেল ছিল রুমে, তো ওখানে থাকা যেত না। তো তাই জন্য আমরা এই সার্কিট হাউসে এসেছি। এটাও মোটামুটি, এটা বলবো না যে থাকার মতো, কিন্তু সামনে যেহেতু ওয়েদার খারাপ রয়েছে, আজকে আনিনি যাওয়ার কোনো মানেই হয় না, ওই জন্য এই সার্কিট হাউসে আমরা আজকে থেকে গেছি। বাইক এখানে মোটামুটি পার্ক করেছি, এখানে জল টল ক্যারি করে এনেছি। উনি তো টেনশনে রয়েছে। টেনশনে না,
চল ভেতরটা দেখা দিলে কি কি রয়েছে। আমি দেখাবো না, আজকে আমার রুম পছন্দ হয়নি, তুই এ কর। আরে যা আছে চল দেখা, থাকার জায়গা তো নিচ্ছি, কেউ কেউ নিয়ে পারবে না। একটা ভেতরটা কিন্তু এখানে একটা বিরাট বড় ডাইনিং এরিয়া রয়েছে, যত্নের অভাব রয়েছে, লোকজন তো থাকেই না এখানে এসে, যত্নের অভাবে একটুখানি এরকম নোংরা টোংরা হয়ে রয়েছে। একটাই মাত্র চার্জিং এর পয়েন্ট রয়েছে, এখনো অব্দি জানি না চার্জ হবে কি হবে না। এই হচ্ছে এখানকার সিচুয়েশন। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, মশারি টাঙানো রয়েছে, মশারিগুলো আমাদের তুলে দিতে হবে। আর একটাই মাত্র লাইট রয়েছে, অন্ধকার হওয়ার পরে অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে একটা বাথরুম রয়েছে, বাথরুমটা দেখানোর মতো নয়, এখানে আবার একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছ। আর এই দিকে যদি যাই, এইদিকেও একটা রুম রয়েছে, এই রুমের তালা লাগানো রয়েছে, চাবি নেই। আর এই দিকটা যদি খুলি, এটা হচ্ছে পেছন দিক, এই হচ্ছে সার্কিট হাউস। এইরকম জায়গায় যে স্টে করতে হবে ভাবতেও পারিনি আমি, যে এরকম জায়গায় স্টে করতে হবে। এরকম একটা ভুতুরে সার্কিট হাউস, আর কেউ কিন্তু নেই এখানে, খালি আমি আর মনি রয়েছি। তো বুঝতে পারছো, রাত্রিবেলা এই দরজা আটকে তারপরে শুতে হবে। রাত 11টা অব্দি কারেন্ট থাকবে মনি, 9টা 9:30টার মধ্যে। দেখ সাপটা আছে কিনা, আমার ভয় লাগছে থাকতে, সত্যি বলছি। সাপ কেন থাকবে? কেমন এটা পুরো ব্যাপার, আমার একদম ভালো লাগছে না। তো কি করবি, থাকার জায়গা পেয়েছিস, ওয়েদার খারাপ, তুই এক্সপ্লোর করতে এসেছিস একটা জায়গা, আনিনি। হ্যাঁ, সেখানে তুই বেরোতে লেট করেছি আমরা, প্রথম কথা। আর তোমরা তো দেখেইছো এই ওয়েদারে আনিনির দিকে, মানে এখনো এখান থেকে 138 কিলোমিটার হচ্ছে আনিনি। তো বিকাল 3:45-র সময় এখান থেকে আনিনির জন্য বেরোনোর কোনো মানেই হয় না এরকম ওয়েদারে। কারণ এই হুনলির পরে আমরা আনিনি পৌঁছাতে যদি না পারতাম, তাহলে আর কোথাও থাকার জায়গা পেতাম না। তো এখানে যে থাকার জায়গা, মুখ পুরো চুন হয়ে গেছে। এখানে যে থাকার জায়গা পেয়েছি এটাই যথেষ্ট, মাথা গোজার জায়গা পেয়েছি এটাই যথেষ্ট। কোনো জায়গা এক্সপ্লোর করতে গেলে এরকম সিচুয়েশনে তো পড়তেই হবে, এবং এটাও কিন্তু লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। বনি কিন্তু সব এখানে গুছিয়ে নিয়ে বসে পড়েছে, সব ঝেড়ে নিয়ে। আচ্ছা কি হচ্ছে কি, সব ঝেড়ে পরিষ্কার করে নিয়ে একটু সেট করে নিয়েছি। আজকে আমি বিছানায় বসে রান্না করবো। বলছি, মানুষ বিছানায় বসে এরকম ভাবে খায় আরাম করে, আর আমরা বিছানায় বসে রান্না করবো। বাড়িতে কিন্তু আমরা বিছানায় বসে খাই না। অনেকেই বলবে বিছানায় বসে কে খায়, বিছানায় বসে আমরা কিন্তু বাড়িতে খাই না, মানে বাড়িতে টেবিলে বসে খাই। যাই হোক, এখন আমি সিম্পল একদম শর্টকাটে খিচুড়ি, এই যে চাল ডাল পুরো মিক্স করে দিয়েছি, এটা পাপা এখন ধুয়ে আর ভিজিয়ে দেবে। আমি তো এটাই চাইছিলাম, তোমাদের তো বলছিলাম না যে একটু যদি খিচুড়ি হতো আর সাথে জমে যেত। আর একটা বেসন আনা হয়েছে, বনি বানাবে হচ্ছে লাল লাল পেঁয়াজ। এটা কিন্তু পাপার আবদারেই আর কি, যে আজকে সব সেটআপ করতে আমার অসুবিধা হচ্ছে, আজকে আর পেঁয়াজি খাবার সব হয়েছে, তো পেঁয়াজি বানিয়ে দেবো একটুখানি। পেঁয়াজি হবে, লিকার চা হবে, তারপরে খিচুড়ি হবে, খিচুড়ির মধ্যে আলু ফালু সব দিয়ে দেবো, আর ডিম ভাজা, তাই তো? ডিম ভাজা আর সেদ্ধ, ডিম ভাজা একদম। এদিকে জানলার পর্দা, বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, জানি না কি হচ্ছে। আমার এখানে থেকে একটা এরকম ফিল আসছে না, যে ওই হরর মুভিগুলোতে হয় না, যে প্রথম সিনটাতেই একদম একটা ফাঁকা বাংলো, পুরোনো দিনের একটা ছেলে আর একটা মেয়ে ঢুকলো, এলো আর কেউ একটা দেখছে, এরকম ভাবে আসছে, ওরকম টাইপের ফিল হচ্ছে। সিরিয়াসলি আমি জানি না কেন, সত্যি বলছি, আমি একটু আগে ওকে বলছিলাম, আমারও সেই পুরোনো হিন্দি সিনেমাগুলোর কথা মনে পড়ে। ওগুলো হয় না কিন্তু, আগে হতো, মনে পড়ে যায়, ছেলে আর একটা মেয়ে এলো, এসে বৃষ্টির রাতে কোথায় থাকবে, চলে এসছে একটা বাংলোতে, পুরোনো বাংলোতে, রাত্রিবেলা ভূতটা তুই দেখো, ও নাকি ভূতের ভয় পায়, ও এটা শুরু করেছে। আমার তো মাথার মধ্যে ঢুকছে, আমার চলছে মাথার মধ্যে এগুলো, না তো কি করবো। এখন টাইম হয়েছে বিকাল 5:51, 5:52। এখানে লাইট থাকবে হচ্ছে রাত 11টা অব্দি বলে গেছে। বাইরে একটা চার্জ দেওয়ার জায়গা রয়েছে, ওখানে চার্জ দেবো, মানে ডাইনিং এরিয়াতে। আর জল কটা অব্দি থাকবে জানি না, জল কিন্তু চলে যাবে, হয়তো 2 ঘন্টা থাকবে, হয়তো 6টা অব্দি জল থাকবে। 2টো বালতি আমরা ভরে নিয়েছি। হ্যাঁ, 2টো বালতি আমরা ভরে নিয়েছি বাসন টাসন মাজার জন্য। আজকে আমি রিল্যাক্সে কাজ করবো, আজকে ম্যাক্সিমাম কাজটাই আমি ঠেলে দেবো। আজকে তুই কাজ করবি ম্যাক্সিমামটা, আমি আজকে রান্না করব। আর এটার জন্য 800 টাকা নিয়েছে হচ্ছে রুম রেন্ট। 1200 টাকা। হ্যাঁ, আর জায়গা হয়তো সরকারি হিসাবে হয়তো 500 টাকা নিত। 500 টাকা। যিনি এটা ভাড়া দেন তিনি আজকে নেই, তিনি রোয়িং গেছেন। হ্যাঁ, তো ওই আঙ্কেলজি এসে এটা করেছে আর কি। আঙ্কেলজি প্রথমে 1200 চাইছিল, এখানে থাকার জন্য যদি 1200 দিতে হয় তাহলে কিছু করার নেই। বেশি করে চায়ের জল বসিয়ে দিয়েছি, কারণ চাটা 2বার খাবো বলে, আর একটু আদা দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, একটু আদা। চায়ে আদা এরকম ভাবে দেয় নাকি, এক টুকরো আদা ফেলে দেয়? তো
ওটাকে তো থেতে করে নিতে হয়, তারপর ফেলতে হয়। ধরে কে দেবে? তুই এরকম গুঁড়ো গুঁড়ো করে দিলি তো মুখে আসবে না, কিচ্ছু মুখে আসবে না, ছেঁকে নেবো না। ও শাবাশ, সত্যি এরকম ধরে ফেলে দেবো এর মধ্যে ধুয়ে? না ছোট একটু থেতলে দিয়ে দেয় না, থেতবুটা কে দিয়ে ঘুষি মেরে দুম করে ঘুষি মেরে দিয়ে ঘুষি মার। সত্যি চা করা শেখাস না আমাকে। এই যে লেডো ভ্যালির ইলাইচি চা, এটা কিন্তু আমি এখান থেকেই কিনেছিলাম। চাটা কিন্তু বেশ ভালো খেতে, তাই না? হ্যাঁ, খাইয়েছি আমি করে দুদিন। আর এই যে গ্যাসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মার্কেটেড বাই গোদরেজ। এই গ্যাসটা কিন্তু আমি কিনেছি তিনসুকিয়া থেকে। তিনসুকিয়াতে অনেক খোঁজার পর একটাই দোকান পাওয়া গেছে যেখান থেকে গ্যাসটা কিনেছি। যা বুঝলাম, সকালবেলা উঠে চা, জল গরম, তারপরে রাইড করে গিয়ে পৌঁছে ভাত ডাল সেদ্ধ করলে মোটামুটি 3 দিন চলবে। যদি কেউ মাংস করো, মাংস সময় লাগে একটু বেশি, তাই জন্য হয়তো 2 দিন কি আড়াই দিন চলবে, মানে মাংস টাংস করলে 2.5 দিন চলবে। আর যদি এরকম মানে ভাত করো, মানে ভাত ডাল সেদ্ধ ডিম সেদ্ধ করো, 3 দিন চলবে। লাল চা চলে এসছে হাতে, লাল চায় চুমুক দিতে দিতে তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তখন দেখিয়েছি। ডাইনিং এরিয়া অবস্থা এখন এরকম, সব ভিজে গেছে। আমার না রাইনক্সের লোয়ার, মানে রেনকোটের লোয়ারটার কিছু অসুবিধা হয়েছে বা কোনো একটা অসুবিধা হচ্ছে, যার জন্য আমার একদম এই কোমরের ওখান থেকে জল টল ঢুকে গেছে। এখানে আমরা সবকিছু শুকাতে দিয়েছি, এয়ার সিটগুলো খুলে এখানে নিয়ে চলে এসেছি যাতে শুকিয়ে যায় আর কি। এখানে জাস্ট চার্জ হচ্ছে আমার কিছু গ্যাজেট, ফোন চার্জ হচ্ছে, তার সাথে ল্যাপটপে এখন ডেটা ট্রান্সফার হচ্ছে। ডেটাগুলো কপি করব আর তারপরে যাই না। এরকম সিচুয়েশনে কাজ করতে কি ভালো লাগে বলো? আজকে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে বনিকে আমি একটা ফরমাইশ দিয়েছি। সেই ফরমাইশটা হচ্ছে গরম গরম পেঁয়াজি করে খাওয়া দেওয়া। বনি অলরেডি পেঁয়াজি করার কাজ শুরু করে দিয়েছে। এখানে আমরা 2বারের মতো চা করে নিয়েছি একসাথে। এই গ্লাসে ঢেলে রেখে দিয়েছি 1 কাপ চা, মানে 1 গ্লাস চা। এটাকে ঢাকা দিয়ে রাখছি, পেঁয়াজি মুড়ি আর তার সাথে চা খাবো আরেকবার। একবার তো চা খাওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু পেঁয়াজ টিয়াজ সব কাটা চলছে, দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা হচ্ছে। এখানে লঙ্কা টঙ্কা দিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছে বনি। আর বনির পেঁয়াজি, বনি কিন্তু সলিড পেঁয়াজি বানায়, সলিড। আজকে অত ভালো হবে না বাবা, আজকে তো অত বেশি ইনগ্রেডিয়েন্টস নেই। আর কি ইনগ্রেডিয়েন্টস লাগবে? এই ওয়েদার, এই লোকেশন আর তোর হাতের টাচ, তাতেই হয়ে যাবে। বনি জাস্ট সুপারব। আসলে এই জিনিসটাই আসলে এমন তো যে এই জিনিসটা ক্যারি করতে পারলে একটু মানে কষ্ট হয়, একটু চাল ডাল তেল মশলা একটু ভারী হয়ে যায়, বাট একটা বাড়ি একটা ফিল পাওয়া যায় ঘুরতে এসেও, যে বাড়ির মানে বাড়ির মতো তুমি সয়াবিন খাচ্ছ, বাড়ির মতো মাংস খাচ্ছ, বাড়ির মতোই। ওর মন হলো যে বৃষ্টি হচ্ছে, পেঁয়াজি খাবে, তো পেঁয়াজিটাও হয়ে যাচ্ছে। একটু কষ্ট করে ক্যারি করতে পারলে অন্তত বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করে সবকিছুই খাওয়া যায়। তেলে ভাজাও খাওয়া যায়, মাংসও খাওয়া যায়। সব জায়গায় কিন্তু অ্যালাউ করবে না, যেখানে যেখানে আমরা পারমিশন পেয়েছি রান্না করেছি। হ্যাঁ সেটাই। তাহলে এখানে আমার মুড়ি, দেখো মুড়ি রেডি, আর তার সঙ্গে পেঁয়াজি অলরেডি আমি 3-4টা মেরে দিয়েছি। তখন লাল লাল দেখতে হয়েছে পেঁয়াজি, আর কামড়ালে কিরকম আওয়াজ হবে দেখবে। এরকম ওয়েদারে বউয়ের হাতে বানানো পেঁয়াজি এরকম একটা বাংলোতে বসে আলাদাই ব্যাপার। আর তার সাথে যদি এই জিনিসটা করতে না হতো তাহলে খুব ভালো হতো। এটা অল্প একটু এগিয়ে রাখতেই হবে, না আমি পিছিয়ে পড়বো। চা মুড়ি আর পেঁয়াজি, তারপরে গরম চা খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত 10:06 বাজে এখন, আর আমাদের ডিনারও রেডি হয়ে গেছে। বনিকে যেটা বলেছিলাম, বনি কিন্তু আমাদের ইচ্ছা পুরো ফুলফিল করেছে। আমার একার ইচ্ছা শুধু নয়, আমাদের বললাম তার কারণ হচ্ছে আমাদের সবার, হ্যাঁ তোমাদেরও। এই বৃষ্টির মধ্যে একটু যদি খিচুড়ি, গরম গরম খিচুড়ি, বাইরে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি দিয়ে ডিম ভাজা জাস্ট জমে যাবে ব্যাপারটা। দেখাচ্ছি তারা যে খাবারটা, এই হচ্ছে ডিনার। হ্যাঁ খিচুড়ি ভালো হয়নি যা হয়েছে ভাই, এই যে বানিয়েছিস ভালো হয়। ফুলকপি আমি জানি তো, এবার ফুলকপি তুই কোথায় পাবি ভাই? ফুলকলি আছে, ফুলকপি কোথায় পাবি? ফুলকপি কড়াইশুঁটি। এই হচ্ছে ডিম সিদ্ধ মাখা, এই হচ্ছে খিচুড়ি, খিচুড়ির মধ্যে আবার ঘি দেওয়া রয়েছে। এই ডিম সিদ্ধ মাখাটা তো রয়েছে, আর ডিমের অমলেটও রয়েছে। এবার এখানে এই বাংলোটাতে আজকে কিন্তু আমি আর বনি ছাড়া কেউ নেই। এই ডাইনিং এরিয়াও পুরো ফাঁকা এখানে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। ওখানেও কিন্তু কেউ নেই, অপোজিট সাইডে যে ঘরটা আছে ওখানেও কেউ নেই। পুরো আমি আর বনিই রয়েছি, আর কেউ নেই। যে কেয়ারটেকার রয়েছে তিনিও কিন্তু এখান থেকে চলে গেছে, তখনই চলে গেছিল, আমাদের ছেড়ে দিয়ে চলে গেছিল। হ্যাঁ জল কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা 2 বালতি জল ভরে রেখেছিলাম, সেই জল কিন্তু বন্ধ হয়ে গেছে।
ওই ধরে নাও 5:30 থেকে 6:30 অব্দি হয়তো জল ছিল কলে, আমরা 2টো বালতি ভরে নিয়েছি তার মধ্যে। হ্যাঁ, লাইট রাত 11টায় বন্ধ হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে, ঘুট ঘুট করবে এই বাংলোটা। হ্যাঁ, আমি ভিডিওটা আপাতত এখানে শেষ করব। ভিডিওটা শেষ করে সবকিছু গুছিয়ে টুছিয়ে নিই, তার কারণ হচ্ছে হঠাৎ করে যদি লাইট বন্ধ হয়ে যায় তাহলে পুরো অন্যরকম কেস হয়ে যাবে আর কি। এয়ারটেলের নেটওয়ার্ক ধরছে, কিন্তু খুব যে স্ট্রং পাওয়া যাচ্ছে সেরকম নয়, মোটামুটি হচ্ছে, মোটামুটি। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে পারলে শেয়ার করে দিতে পারো। আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু আমাদের দুজনকে অ্যাড করে নিতে পারো তোমাদের ইনস্টাগ্রামে। সমস্ত রকম আপডেট কিন্তু সবার আগে ইনস্টাগ্রামে থাকছে। আর কি, আর কিছু বলার নেই। কালকে তোমাদের খুব সুন্দর আনিনি দেখানোর চেষ্টা করব। খালি প্রে করো যাতে ওয়েদার ক্লিয়ার হয়ে যায়। ওয়েদার ক্লিয়ার না হলে সেই রূপটা কিন্তু ফুটে উঠবে না। যাই হোক, চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম হুগলি।